স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে ক্লাস 11 যে দ্বিতীয় সেমিস্টার আমরা শুরু করেছি ইংরেজি, সেখানে আরো একটি গল্প সংযোজন হতে চলেছে। অর্থাৎ আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। অর্থাৎ এই গল্পগুলো কিন্তু খুবই মজাদার গল্প। এটা কিন্তু তোমাদের যে পাঠ্য বই সেটাতে নেই, অর্থাৎ এটা হচ্ছে র্যাপিড রিডারের মধ্যে আছে। কি আছে না, তো এই গল্পগুলো লিখেছেন লাল বিহারী দে। মূলত এই সেমিস্টারে বা দ্বিতীয় সেমিস্টারে যে আমরা তিনখানা গল্প পড়বো, সেই তিনখানা গল্প প্রত্যেকটাই লিখেছেন লাল বিহারী দে। এবং এইগুলোকে বলা হয় ফকটেল, F-A-L-K ফকটেল, T-E-L-L। ফকটেল বলতে কি বোঝায়? ফক মানে হচ্ছে মানুষ, অর্থাৎ লোক, অর্থাৎ লোকমুখে প্রচলিত যে গল্প, সেগুলো অনেক ক্ষেত্রে হয় না যে আমরা ঠাকুমা বা দিদিমার কাছে অনেক ধরনের গল্প শুনি। সেই গল্পগুলো মুখে মুখে প্রচারিত হয়ে থাকে, বিভিন্ন কাহিনী বা ছোটবেলায় আহ ঠাকুমার ঝুলি শুনেছো তো গল্পগুলো। সেই গল্পের মতো একটা অন্যতম গল্প হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, যেটা তোমাদের র্যাপিড রিডার রয়েছে সেখানে রয়েছে। এবং এই গল্পের লেখক হচ্ছে লাল বিহারী দে। এবং আমরা এই গল্পের প্রত্যেকটা বাক্যটাকে আমরা ভালো, গল্পটা বোঝার পাশাপাশি প্রত্যেকটা বাক্যকে সুন্দরভাবে ধরে ধরে বুঝবো, যাতে করে প্রত্যেকটা অর্থ আমরা বুঝতে পারি। আর এখানে মূলত 5 নম্বর রয়েছে, সেটা কিন্তু 5 নম্বর একটা কোশ্চেন থাকবে। সুতরাং যদি ভালো করে টেক্সটটাকে ভালো করে পড়া যায়, তাহলে এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে কেন তুমি পারবে। আর এই গল্পগুলো একদম ইজি। তোমরা ছোটবেলায় হিসেবে কার্টুন দেখেছো? আমি মনে করছি তুমি কার্টুন দেখেছো। আর এটা মূলত আজকে ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার 1, এরপরে আবার পার্ট নাম্বার 2 আসবে। অর্থাৎ এই ঘোষ ব্রাহ্মণ গল্পটিকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তো দেখো, আমার নাম হচ্ছে সুজন শেখ। আমি ম্যাথামেটিক্সে অনার্স করেছি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমি ম্যাথামেটিক্সের পাশাপাশি ইংরেজি এবং নিচু ক্লাসে ক্লাস 10-এ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো পড়িয়ে থাকি। আর তোমাদের যে কোনো সমস্যা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদেরকে মেসেজ করতে পারো। পাশাপাশি আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো। সেখানে ফ্রিতে মক টেস্ট দেওয়া বা বিভিন্ন সাজেশনস হতে পারে, নোটস পত্র হতে পারে, সেগুলো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এবং অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রি কোর্সও রয়েছে, তোমরা চাইলে সেখানে এনরোল করতে পারো। তো দেখো, এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, যেটা তোমাদের পাঠ্য বইয়ে মূলত থাকবে দ্য ঘোস্ট ব্রাহ্মণ হিসেবে। এখানে এইটা যেটা লেখা লেখা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফক টেলস। টেলস, আই মিন এখানে বানানটা আমি ভুল লিখেছিলাম। সেটা হচ্ছে T-A-L-E-S। টেলস মানে হচ্ছে কথা বা গল্প। তার মানে ফক মানে হচ্ছে F-O-L-K, ফক মানে হচ্ছে লোকমুখে, অর্থাৎ লোকমুখে যেসব কথাগুলো বা গল্পগুলো প্রচলিত সেগুলো নিয়ে গঠিত হয়েছে এই ইন্ডিয়ান ফক টেল। তো এটা একটা মূলত বইয়ে ছিল, সেই বইটা এমন ভাবে। এবং এই ছবিটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দেখতে পাবে, অন্যভাবে দেওয়া আছে অবশ্যই। তো এখন আমরা লাইন বাই লাইন এই লাল লাল বিহারী দে সম্পর্কে যদি জানার কথা বলি, তাহলে লাল বিহারী দে তিনি কিন্তু একজন ইন্ডিয়ান, কেননা এটা ইন্ডিয়ান কনটেক্সটের উপরে এগুলো লেখা। এবং তিনি ছোটদের জন্য অনেক গ্রন্থ লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। তো পরবর্তীতে আমরা যদি মূল যে বিষয়বস্তু বা গল্পের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, তাহলে দেখবো। আগে গল্পটা তোমাদের বলে দিই। গল্পটা বলে দিব না পরে বলবো? ইন্টারেস্টিং হবে কিন্তু। আচ্ছা, বলেই দিই একটু। গল্পটা তোমরা শুনেছো যে, যেমন ধরো একটা ব্রাহ্মণ ছিল। তো ব্রাহ্মণটা কি করতো না, তো ব্রাহ্মণের বিয়ে করার সময় হয়েছিল, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। কেন? কেননা বিয়ের জন্য খরচ? না, আসলে কি বলতো, সেই সময় মেয়েদেরকে একটা কিছু দিতে হতো। এখন যেমন ছেলেরা অনেক কিছু নেয়, যেটা একদমই উচিত না। তো সেরকম তখন কি হয়েছে, মেয়েদেরকে কোনো একটা গহনা হতে পারে, টাকা পয়সা হতে পারে, সেগুলো দিতে হতো। তারপরে মেয়েদের সাথে বিয়ে করা যেত। তো এখন এই ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গিয়েছে, তাদের থেকে কথাবার্তা শুনেছে, তাদের থেকে টাকা চেয়েছে, যে বলেছে আমি তো বিয়ে শাদী করতে চাইছি, তো আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, আমি গরিব মানুষ, তো আমাকে টাকা দিয়ে সাহায্য করো, আমি তোমাকে পরে দিয়ে দেবো। অনেক মানুষের কাছে গিয়েছে কিন্তু দেয়নি। তো পরবর্তীতে কোনোভাবে টাকা জোগাড় করতে পেরেছে, পেরে বিয়ে শাদী করে। বিয়ে শাদী করার পর স্ত্রী এবং মাকে রেখে, বৃদ্ধ মাকে রেখে যখন সে কাজে চলে যায় বিদেশে, যেখান থেকে টাকা ইনকাম করার জন্য বা টাকা উপার্জনের জন্য এক জায়গায় ভ্রমণ করে, তখন সেখানে সেই আশেপাশে কিন্তু একটা ছিল, ঘোস্ট ছিল গল্পের মধ্যে। সেই ঘোস্ট বলতে ওই গ্রামের মধ্যে একটা ঘোস্ট ছিল, অর্থাৎ ভূত ছিল। সে কি করেছে, যখনই ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে ব্রাহ্মণের রূপ ধারণ করে বাড়িতে চলে এসেছে। এসে বলছে যে আমার তো যাওয়ার কথা ছিল, 1 বছর থাকার কথা ছিল, কিন্তু আমার তো এখন থাকতে ইচ্ছা করছে না, বাড়ির জন্য মন খারাপ, তাই আমি একটু চলে এলাম বাড়িতে। তো এইভাবে সে সংসারে থাকতে শুরু করেছে। ওদিকে আসল যে ব্রাহ্মণ, সে গিয়েছে কোথায়? সে কাজে গিয়েছে।
তো এখন সে ব্রাহ্মণ ১ বছর খানেক পর ফিরে আসে, ফিরে এসে তো অবাক, দেখে তার মা আছে, তার স্ত্রী আছে, আবার তার মতো হুবহু দেখতে আরো একজন মানুষ। তো এ তো গভীর চিন্তার মধ্যে পড়ে গেল, তার ফ্যামিলি তাকে মেনে নিচ্ছে না, কেননা অলরেডি দুজন একই রকম দেখতে, তো সেখানে তো সমস্যা হবেই। তো সে রাজার কাছে যায়, রাজার কাছে গিয়ে নালিশ করে যে দেখুন উনি কে একজন চলে এসেছে আমার বাড়িতে, আমার স্ত্রী সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার ঘর বাড়ি সমস্ত কিছু দখল করে রেখেছে, আমার জায়গা আমাকে ফেরত দিন, বা আমার সম্পদ আমাকে ফেরত দিন। তো এরকম কথা বলার সময় রাজা বিভিন্নভাবে ডেট দেয় যাচ্ছে, পরের দিন এসো, পরের দিন এসে হবে, কিন্তু কোনোভাবেই বিচার করা সম্ভব না। কেন রাজার পক্ষেও সম্ভব হয়ে উঠছে না, যে দুটোই তো একই রকম দেখতে, ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুটোই কিন্তু একই রকম দেখতে। তখন সেই সময় ওখানে আমরা দেখবো যে কিছু বালক থাকে যারা হচ্ছে রাজা পূজা খেলা করে না, ওই যে তোমরা যেমন অন্তর খেলো, রাজা, ডাকাত, পুলিশ, চোর, এই যে এরকম খেলার মতো খেলার ছেলে ওরা বিচার করছিল। তো সেই সময় প্রত্যেকদিন দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ যাওয়া আসা করছে রাজার প্রাসাদে। তো কি হয়েছে একটু জানার চেষ্টা করলো, যে অবশেষে সে বলল আচ্ছা আমি এর বিচার করে দেবো। কে বলল? ওটা হচ্ছে রাখাল রাজা, রাখালদের মধ্যে যে রাজা, সে বলল যে আমি এর বিচার করতে পারবো। তো ওই জন্য একটা শিশি নিয়ে এসেছে, দিয়ে ওদের দুজনকে ডেকেছে, বলেছে যে তোমরা দুজনের মধ্যে যারা কি যারা এইটাকে এর ভিতরে ঢুকতে পারবে, শিশি আছে, শিশিটার ভিতরে যে ঢুকতে পারবে এবং বেরিয়ে আসতে পারবে, তাকে আমরা ধরে নেব আসল ব্রাহ্মণ। তো যে সত্যি আসলে ব্রাহ্মণ মানুষ, সে বলছে কিভাবে সম্ভব, আমার পক্ষে তো সম্ভব না শিশির মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসা। কিন্তু ওইদিকে যে ভূত ব্রাহ্মণ ছিল, সে বলছে এটা কোনো ব্যাপার হলো, আমি যাবো, আমি বেরিয়ে চলে আসবো। তো তখন অবশেষে কি হলো না, তো সে সেখানে গেল, গিয়ে যখনই শিশির ভিতরে ঢুকেছে, শিশি কাঁচের শিশি, তখন মুখটি আটকে দিয়েছে, দেওয়ার ফলে ব্যাস বুঝতেই পারছো, তাকে সেখানে আটকে রাখা হলো এবং সেখানে পরে উপযুক্ত জায়গায় ফেলে দেওয়া হলো। আর এভাবেই সেই ব্রাহ্মণ তার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের মা সবাইকে ফেরত পেল। তো এইভাবে এই হচ্ছে মূল বিষয়বস্তু এই গল্পটির। তো আমরা এবার গল্পের টেক্সটে যাই। আশা করি গল্পটা তোমরা শুনেছো, ইতিমধ্যে শুনেছো, দেখেছো, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো কার্টুন টাইপের যে ভূত ব্রাহ্মণ বলে, দেখো বাংলাতে অ্যাভেলেবেল আছে। দেখো এখন আমরা লাইন বাই লাইন পড়ি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। বলছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, অর্থাৎ ভূত ব্রাহ্মণ। কি বলছে? ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ। ওয়ান্স অন এ টাইম, সেখানে এক সময়, দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, সেখানে একটা গরিব, পুয়ার মানে হচ্ছে গরিব, ব্রাহ্মণ বাস করত। সেখানে এক সময় একটি গরিব ব্রাহ্মণ বাস করত। বোঝা গেছে? নেক্সট বলছে হু নট বিং এ কুলিন, যে কুলীন ছিল না। কেন? সেই সময়তে কুলীন প্রথা ছিল। কুলীন প্রথা মানে বোঝো তো, মানে একটা জমিদার বা জমিদার বা কোনো ব্রাহ্মণ, তাদের কিন্তু মোট কথা হচ্ছে অনেক স্ত্রী থাকতো, সন্তান থাকতো, যেটা কুলীন প্রথা। তো ওদিকে আমি যাচ্ছি না। তো মোট কথা হচ্ছে হু ওয়াজ নট বিং এ কুলীন, সে কিন্তু কুলীন ছিল না। কি ছিল? ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। ফাউন্ড ইট, খুঁজে পেয়েছিল। মানে বলছে ওয়ান্স এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, সেখানে একটা গরিব হতদরিদ্র ব্রাহ্মণ ছিল। হু নট বিং এ কুলিন, যে কুলিন ছিল না। বলছে ফাউন্ড ইট, খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? দ্য হার্ডেস্ট থিং, সবচেয়ে কঠিন বিষয়, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। মানে ফাউন্ড ইট, খুঁজে পেয়েছিল, দ্য হার্ডেস্ট থিং, সবচেয়ে কঠিন বিষয়, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে। কি করা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজটা সে খুঁজে পেয়েছিল। সেই কাজটা কি ছিল? টু গেট ম্যারিড, অর্থাৎ বিবাহ করা। বুঝতে পারছো এখানে কি বলতে চাইছে? ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, অর্থাৎ তার কাছে সবচেয়ে কঠিন যে কাজটা পৃথিবীর মধ্যে, সেটা হয়ে উঠেছিল বিবাহ সম্পন্ন করা। বোঝা যাচ্ছে কেন? সে যে গরিব এবং সে কিন্তু কুলীন নয়, এই জন্য তার কাছে বিবাহটা হয়ে উঠেছিল সবচেয়ে হার্ডেস্ট, অর্থাৎ সবচেয়ে কঠিন একটা সমস্যা, বা কঠিন একটা বস্তু বলতে পারো, বিষয় বলতে পারো। নেক্সট, হি ওয়েন্ট টু রিচ পিপল। হি মানে সে, ওয়েন্ট গিয়েছিল, সে গিয়েছিল, কোথায় গেছিল? টু রিচ পিপল, বড় লোকদের বাড়িতে বা ধনী ব্যক্তিদের বাড়িতে। হি ওয়েন্ট টু দ্য রিচ পিপল, সে বড় লোক বা ধনী ব্যক্তিদের বাড়িতে গিয়েছিল। অ্যান্ড এবং বেগড ফর দেম, বেগ অফ দেম টু গিভ হিম মানি, এবং বেগ অফ দেম, এবং তাদের কাছে ভিক্ষা চাইছিল, যে আমাকে দাও, আমাকে দাও। কি চাইছিল? টু গিভ হিম মানি, তাকে টাকা ধার দেওয়ার জন্য। এক কথা আমি ভিক্ষা বলতে এখানে ধারের কথা বলতে পারো, যে তাকে টাকা দেওয়ার জন্য বলতে বলেছিল। দ্যাট, কি জন্য? সেই টাকাটা কি করবে? হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে করে সে একটা বিবাহ করতে পারে। বুঝতে পারছো এখানে কত সুন্দরভাবে, একদম সহজ সরল,
যদি বেসিক একটা আইডিয়া থাকে ইংরেজি সম্পর্কে তাহলে কিন্তু তুমি অনায়াসে পেরে যাবে। এবং এই গল্পগুলো এতটা সুন্দর এবং সহজ সরল ভাষায় লেখা যে যে পড়বে একবার পড়লে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে। এবং আমি যখন বলছি তোমাকে, তুমি জাস্ট শুনে রাখো, শুনতে শুনতে, এবং বইটা যদি সামনে রাখো তাহলে কিন্তু তোমার জন্য এটা আরো সহজ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট দেখো। বলছে, হি ওয়েন্ট টু দ্য রিচ পিপল and began of them and begged of them to give him money that he might marry a wife. হি ওয়েন্ট, সে গিয়েছিল বড় লোকদের কাছে এবং তাদের কাছে প্রার্থনা করেছিল কি, তাকে যেন টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে কি করবে, সে একটা বিবাহ সম্পন্ন করবে, অর্থাৎ সে একটা স্ত্রী আনবে ঘরে। বুঝা গেল? বলছে, অ্যান্ড এবং এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, একটা বড় মাপের, একটা বড় পরিমাণের বা বিশাল পরিমাণের টাকা কিন্তু তখন লাগতো। ইজ নিডেড কেন? নট সো মাচ ফর এক্সপেন্স অফ দ্য ওয়েডিং। ওয়েডিং মানে বিবাহ, অর্থাৎ এই বিবাহের জন্য যে প্রচুর পরিমাণে টাকা লাগতো এমন নয়, কিন্তু যে বিবাহ সম্পন্ন করার জন্য সে বিভিন্ন খরচাপাতি আছে, একটা বিবাহ করতে গেলে প্যান্ডেল ভাড়া লাগে, মানুষজনকে খাওয়াতে হয়, তো এই জন্য টাকা খরচ কিন্তু বেশি না। কি বলছে, এক্সপেন্স অ্যাজ ফর গিভিং দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, ব্রাইড মানে কনে, কনের বাবা মাকে ওই টাকাটা দিতে হতো। ব্যাপারটা বোঝো। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, একটা অনেক বড় বা অনেক বেশি পরিমাণ টাকার কিন্তু প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? নট সো মাচ ফর এক্সপেন্স, এই খরচ করার জন্য নয়, টু ইন দা অফ দা ওয়েডিং, ওয়েডিং মানে হচ্ছে বিবাহতে খরচ করার জন্য কিন্তু টাকার দরকার ছিল না। কি জন্য দরকার ছিল? দরকার ছিল অ্যাজ ফর গিভিং দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, অর্থাৎ ব্রাইডের বা কনের যে মাতা পিতা তাদেরকে ওই টাকাটা দিতে হতো। ওই যে এখন কিছুক্ষণ আগে গল্পটা এখন শুরু করি তখন আমি বলেছিলাম যে এখন হয়তো ঘটনাটা উল্টো হয়ে গেছে, কিন্তু আগে যে মেয়ের সাথে বিয়ে করতে হলে তার বাবা মাকে অর্থ প্রদান করতে হতো, টাকা দিতে হতো, মেয়েকে গহনা দিতে হতো, এবং তারপরে মেয়ের বাবা বা মেয়ের মা সে মেয়েটাকে তার বাড়িতে স্ত্রী হিসেবে বা বউ হিসেবে পাঠাতো। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা দেখো, বলছে হি বেগড ফ্রম ডোর টু ডোর। হি বেগড, সে চাইছিল কি, সে টাকা চাইছিল। কি চাইছিল? বেগড মানে এখানে আমি আপাতত তোমাদের জন্য সে ধার চাইছিল বা তার প্রয়োজনে দরকার ছিল এমনটাই বলবো, এখানে ভিক্ষা করার কথা বলছি না। হি বেগ, বেগড বলতে সাধারণত ভিক্ষা করা বোঝায়, তো বলছে বা চাওয়া বোঝায়, মোট কথা চাওয়া একদম। হি বেগড ফ্রম এ ডোর টু ডোর মানে একটা দরজা মানে প্রত্যেকের বাড়ি দাঁড়ে 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 ঘুরেছে, যে আমাকে প্রত্যেকের বাড়িতে গিয়ে বলছে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমি বিয়ে করতে চাই, আমাকে টাকা দাও, কিন্তু কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করছে না। অ্যাজ সরি অ্যান্ড ফ্ল্যাটার্ড মেনি রিচ ফক, এবং অনেক, রিচ মানে হচ্ছে ধনী, ফক মানে লোক, ধনী লোকেদের পিছন পিছন সে ঘুরেছে বা ধনী লোকেদের পিছনে পিছনে সে অনেকবার ঘুরেছে। ফ্ল্যাটার্ড অনেকবার সে ঘুরে ঘুরে বেরিয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। বলছে অ্যান্ড এবং, অ্যাট লাস্ট অবশেষে, এবং অবশেষে সাকসিডেড ইন স্ক্র্যাপিং, স্ক্র্যাপ মানে হচ্ছে জোগাড় করা, একসাথে মিশিয়ে দেওয়া বা জোগাড় করা, যেমন হচ্ছে স্ক্র্যাপড বলা হয় একটা শব্দ, এটা স্ক্র্যাপিং লেখা আছে মানে হচ্ছে জোগাড় করতে সক্ষম হয়েছিল। বলছে অ্যান্ড এবং, অ্যাট লাস্ট অবশেষে, সাকসিডেড ইন স্ক্র্যাপিং অর্থাৎ টাকাটাকে জোগাড় করতে সাফল্য লাভ করেছিল। কেন? কিভাবে? টুগেদার একসাথে জমা করতে, দ্য সাম নিডেড যত পরিমাণ টাকার প্রয়োজন ছিল সেই পরিমাণ টাকাটা সে জোগাড় করতে পেরেছিল। এটা বলছে অ্যাটলিস্ট অবশেষে। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, এবং পরবর্তী সময়ে এবং কিছুদিনের মধ্যে দেখা গেল কি সেই বিবাহটা, ওয়েডিং টুক প্লেস, এবং বিবাহটা সম্পন্ন হয়ে গেল। নেক্সট বলা হচ্ছে অ্যান্ড হি ব্রট হিম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং হি ব্রট সে নিয়ে এলো, সে হি ব্রট মানে কোনো কিছু কিনে নিয়ে আসা, কিন্তু এখানে ব্রট মানে কোনো কিছু নিয়ে আসা। কাকে নিয়ে আসে? হি ব্রট হোম, সে বাড়িতে নিয়ে আসলো, হিজ ওয়াইফ তার স্ত্রীকে বা তার বউকে, টু হিজ মাদার যেখানে তার মা ছিল। তার মানে বুঝতে পারছি সেই ব্রাহ্মণের বাড়িতে কিন্তু বেশি লোক ছিল না, কে ছিল? তার মা ছিল আর সে ছিল। পরবর্তীতে তার যখন বিবাহ হলো তখন সেখানে বাড়িতে কটা লোক? 3টে লোক। এখন বলা হচ্ছে and he brought home his wife to his mother, এবং তার মায়ের কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো বাড়িতে। আফটার এ শর্ট টাইম, কিছুদিনের মধ্যে। এই গল্পগুলো কি বলতো মানে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সহজ সরল ভাষাতে, তো একবার যদি পড়ো তোমরা একদম অনায়াসে বুঝে যাবে। বলছে আফটার এ শর্ট টাইম, কিছুদিনের মধ্যে, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, হি সেড সে বলল, টু হিজ মাদার তার মাকে বলছে, কি বলছে? মাদার, I have no means to support you and my wife.
I have no means to support you and my wife. I must therefore go to the distant country to get money somewhere or other. বুঝতে পারছো কি বলছে? মাদার, মা, মানে গিয়ে বলছে যে মা, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মানে তুমি এবং আমার যে স্ত্রী বা তুমি এবং আমার বউ, এই দুজনকে খাওয়ানো পড়ানোর মতো অর্থ আমার কাছে কিন্তু এই মুহূর্তে নেই। এই জিনিসটা বলছে মা, যে আমার কাছে এত পরিমাণ টাকা কিন্তু এই মুহূর্তে নেই তোমাদেরকে সাপোর্ট করার মতো বা খাওয়ানো পড়ানোর জন্য। কি করতে হবে? আই মাস্ট, আমি অবশ্যই, দেয়ারফর গো, আমি অবশ্যই যাব। কোথায় যাব? টু ডিস্টেন্স কান্ট্রি, অর্থাৎ দূর দেশে। এখানে বলা হচ্ছে আমি অবশ্যই যাব দূর দেশে, টু গেট মানি, কি জন্য যাব? গেট মানি, অর্থাৎ টাকা উপার্জন করতে, সামহায়ার, সামহাউ অ্যান্ড আদার, এবং যে কোনো ভাবে আমি টাকাটা অর্জন করে বা উপার্জন করে নিয়ে আসবো। বলছে যে মা, আমি তোমাকে এবং আমি এবং তোমাকে এবং আমার স্ত্রীকে খাওয়ানোর জন্য বা পড়ানোর জন্য যত পরিমাণ টাকার প্রয়োজন হয় সেই টাকা আমার কাছে নেই। সুতরাং আমি অবশ্যই দূরবর্তী দেশে যাব বা দূর দেশে যাব, গিয়ে সেখান থেকে কোনো না কোনো ভাবে আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসবো উপার্জন করার মধ্য দিয়ে। আই মে বি অলওয়েজ ফর ইয়ার, আই মিন এখানে বলছে আই মে বি অ্যাওয়েজ ফর ইয়ার, মানে আমি হয়তো 1 বছরের জন্য বা কিছু বছরের জন্য আমি ওখানে যেতে পারি। ফর আই উড নট রিটার্ন টিল আই গেট দ্য গুড সাম, এন্ড ফর, ওই জন্য বলছে ফর আই উড নট রিটার্ন, আমি ততক্ষণ পর্যন্ত ফিরে আসবো না, টিল, ততক্ষণ পর্যন্ত ফিরে আসবো না, টিল আই গেট সাম গুড মানি, মানে যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত বা যতটা পরিমাণ টাকা আমার প্রয়োজন সেই পরিমাণ টাকা আমি যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। হতে পারে সেটা 1 বছর, 2 বছর বা কয়েক বছর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? পরপর লাইন ধরে যদি এভাবে দেখো, তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে ব্রাহ্মণটা বিয়ে শাদী করার পর সে তার স্ত্রী এবং তার মাকে খাওয়ানো পড়ানোর জন্য কি করছে? সে বলছে আমি এখানে টাকা পয়সা তো আমার কাছে নেই, তাহলে আমাকে বিদেশে যেতে হবে, গিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করতে হবে, আর সেই অর্থ উপার্জন করে আমি সেটা কি করব? না তো আমি তোমাদেরকে দেব, এবং সেখান থেকে আমি তখনই ফিরে আসবো যদি একটা ভালো পরিমাণ টাকা বা অর্থ আমি উপার্জন করতে পারি। নেক্সট বলছি ইন এ মিন টাইম, ইতিমধ্যে মানে সেই সময়ের মধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, এবং তারপরে আমি তোমাকে সেটাই দিয়ে দেবো আমার কাছে যা আছে বা যে উপার্জনগুলো সে করবে সেগুলো তাকে ফেরত দিয়ে দেবে। বলছে ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এবং তারপরে তুমি সেটা নিয়ে তুমি যথেষ্ট সেটা নিয়ে অর্থাৎ সেই টাকাগুলো নিয়ে তোমার যেটা ভালো হয়, বেস্ট অফ ইট, এটাকে ভালোভাবে যেভাবে ব্যবহার করা যেতে পারে বা যা যা করা উচিত সেই টাকাটা দিয়ে তুমি সেটা করবে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, তো সুতরাং এখন তুমি আমার স্ত্রীর খেয়াল রেখো বা আমার বউয়ের খেয়াল রেখো। তার মানে দেখতে পাচ্ছি ব্রাহ্মণ কিন্তু তার গ্রাম ছেড়ে তার স্ত্রী সন্তান, আই মিন সন্তান এখনো হয়নি, স্ত্রী এবং তার বউ, বিশেষ করে বউ এবং মা, এই দুজনকে রেখে কিন্তু বিদেশে চলে গেলেন। এখন যদি দেখি পরবর্তীতে একটা ট্রানজিশন পজিশন আসবে। ট্রানজিশন বলতে বোঝায় মানে এই যে দৃশ্যপটের পরিবর্তন, যে কি ঘটবে দেখো। বলছে দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, অর্থাৎ ব্রাহ্মণ তার মায়ের কাছে ব্লেসিং নিল, আশীর্বাদ নিল। নেওয়ার পরে সেট আউট অন হিজ ট্রাভেল, এবং তার যে ভ্রমণ এখানে ট্রাভেল বলা হয়েছে, এটা হচ্ছে সে যে দূর দেশে যাবে সেই দূর দেশে যাওয়ার জন্য সে রওনা দিয়ে দিল। বলছে দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেল, অর্থাৎ ব্রাহ্মণ তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সে যেখানে যাবে সেই উদ্দেশ্যে রওনা দিল। ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায় কি হয়েছে দেখো, হয়তো দুপুর দিকে গেছে বা সকালের দিকে গেছে বা বিকেলে গেছে, সন্ধ্যার দিকে অফ দ্যাট ভেরি ডে, এবং সেই দিনই সন্ধ্যার দিকে কি হয়েছে? এ ঘোস্ট অ্যাজুমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কাম ইনটু দ্য হাউস। বলছে ঘোস্ট অ্যাজিউম দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স, মানে একদম হুবহু, এক্সাক্ট মানে হুবহু, অ্যাপিয়ারেন্স মানে একই রকম দেখতে, কার মতো? ব্রাহ্মণের মতো। ব্রাহ্মণের মতো একই রকম দেখতে সে কি করেছে? সেই একই রকম দেখতে সেজে কিন্তু চলে এসেছে। ব্রাহ্মণ, ভূত, তো ভূত ক্ষেত্রে কি হয়? সে যেমন ইচ্ছা তেমন সাজতে পারে। এমনই তো দেখি আমরা ছোটবেলা থেকে কার্টুন দেখেছি বা কার্টুনের বা ভূতের সিনেমাগুলো দেখি যে যা ইচ্ছা সে সেরকম ভাবে সাজতে পারে। ঠিক তেমনই এখন সেই দিন সন্ধ্যাবেলাতেই একদম সেই ভূতটা কি করেছে? তো ব্রাহ্মণ যেভাবে দেখতে ঠিক তার মতো অবিকল ব্রাহ্মণের মতো হয়ে চলে এসেছে। এসে বলছে কাম ইনটু দ্য হাউস, বাড়িতে চলে এসেছে। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, এবার কি হয়েছে দেখো, নতুন বউ সে বলছে কি নিউলি ম্যারিড ওয়াইফ, ওম্যান মানে যে মেয়েটার বা যে মহিলাটার এই নতুন বিয়ে হয়েছে সেই মহিলাটা অর্থাৎ নতুন বউটা কি করেছে? থিঙ্কিং ইট, এটাকে মনে করেছে এটাই হচ্ছে তার স্বামী, এটাকে তার হাজবেন্ড হিসেবে মনে করেছে। সেড টু হিম, এবং বলেছে
হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন? মানে বলছে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কিভাবে? মানে তুমি তো গিয়েছিলে 1 বছর বা বছর খানেক থাকার কথা ছিল, তুমি চলে আসলে কিভাবে? বলা হচ্ছে, কি বলছে, রিপ্লাই দিচ্ছে দেখো, ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স। তুমি বলেছিলে, স্ত্রীটা বলছে বা বউটা বলছে, নতুন বউটা, যে তুমি তো বলেছিলে যে বছর খানেক হয়তো থাকবে, তো আবার এর মধ্যে চলে আসলে, কি ব্যাপার? হোয়াই ইউ হ্যাভ চেঞ্জ ইউর মাইন্ড? তুমি তোমার মাইন্ড বলতে এখানে মন বোঝায়, কিন্তু মন নয়। মাইন্ড বলতে তুমি তোমার সিদ্ধান্ত, মানে তুমি যে বলেছিলে 1 বছর পরে আসবে বা এখন আসবে না, উপযুক্ত টাকা হলে আসবে, তো তুমি এখন কি ব্যাপার হলো, তুমি চলে আসলে কেন? এই প্রশ্নটা তার বউ তাকে করলো। কি বলছে, দ্য ঘোস্ট সেড, এখন কিন্তু ঘোস্টটা ব্রাহ্মণ সেজে এসেছে তখন। ঘোস্ট ব্রাহ্মণ সেড, টুডে ইজ নট এ লাকি ডে। টুডে, আজকে, আজকে ইজ নট এ লাকি ডে, আজকে কিন্তু ভালো দিন না, মানে ভাগ্য, লাক, লাক মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য, লাকি মানে ভাগ্যবান, বা বলতে পারি আমরা যে ভালো দিন, এটাকে ভালো দিন হিসেবে আমরা মানে কম্প্রোমাইজ করতে পারি বা ধরতে পারি। কি বলেছে, টুডে ইজ নট এ লাকি ডে, আজকে কিন্তু ভালো দিন না বা উপযুক্ত দিন না, আমি গিয়েছিলাম, আমি বুঝলাম যে এটা ভালো দিন না, তাই আমি ফেরত এলাম। এবং বলছে, আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, সুতরাং আমি বাড়ি চলে এসেছি, আমি দেখলাম যে আজকের দিনটা অতটা এই এক দেশে যাবো, তো তো ওই যাওয়ার জন্য তো উপযুক্ত না, তাই আমি বাড়ি ফিরে চলে এসেছি, এমনটা বলা হচ্ছে। বলছে, বিসাইড আই হ্যাভ অলরেডি গট সাম মানি, দেখো ভূত তো, তো তার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে পারে, সে চাইলেই বলবে আমার কাছে টাকা চলে এসো, একদম টুক করে টাকা চলে আসলো, এমন জিনিসটা হতে পারে। তো সে, তার কাছে কিছু পরিমাণ টাকা আছে, সে বলতে চাইলো যে আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে আমি তো যাবো বলেছিলাম, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আজকে দিনটা ভালো না। তো দিনটা যেহেতু ভালো না, সেহেতু আমাকে আজকে না যাওয়াই ভালো। আর আমি দেখছি আমার কাছে কিছু পরিমাণ টাকা আছে, তো ওই টাকা দিয়ে তো চলে যাবে। সুতরাং আজকে যাব না। ব্যাস। দ্য মাদার ডিড নট ডাউট। এবং এই কথাগুলো শুনে মা কিন্তু আর সন্দেহ করলো না। ডাউট মানে হচ্ছে সন্দেহ। এই কথা শুনে মা আর সন্দেহ করলো না। বাট দ্যাট ইট ওয়াজ হার সন, এবং ভেবেই নিল যে এটাই হচ্ছে তার ছেলে, মানে তার ছেলে সত্যি কথাই বলছে যে গিয়েছিল, আজকের দিন ভালো না বা তার কোনো অসুবিধা হয়েছে, তাই বাড়ি ফেরত এসেছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে, এবং ধরে নিল এটা হচ্ছে তার সন্তান। সো দা ঘোস্ট লিভ ইন দা হাউস, সুতরাং, সো দা ঘোস্ট, সুতরাং সেই ভূতটি, লিভড ইন দা হাউস, সেই বাড়িতে থেকে গেল। কি বলা হচ্ছে, সো দা ঘোস্ট লিভড ইন দা হাউস, সেই বাড়িতে থেকে গেল। অ্যাজ, কিভাবে, অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, মানে এমন ভাবে থেকে গেল মনে হচ্ছে যেন এই বাড়িটা তার। মানে ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণের জায়গায় ব্রাহ্মণ, মানে ভূত ব্রাহ্মণ এসেছে, ভূত ব্রাহ্মণ বলতে পারি, যেটার নামই হচ্ছে ঘোস্ট ব্রাহ্মণ। তো ভূত ব্রাহ্মণ যখন এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি সে এমন ভাবে বাড়িতে থাকছে, এমন ভাবে সমস্ত কিছু কাজ করছে, বা বাবা মা, মায়ের সাথে কথা বলছে, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে না ওই বাড়িটা তার, রাজা, সে রাজা। এখন বলা হচ্ছে, কি বলছে, অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ম্যান, এবং এমন ভাবে ভান করছে বা এমন ভাবে চলাফেরা করছে মনে হচ্ছে যেন হি ওয়াজ দ্য সান, সে হচ্ছে তার সন্তান, কার, ওই বৃদ্ধ মহিলাটা সন্তান, ভূত ব্রাহ্মণ হচ্ছে তার সন্তান, এমন ভাবে তিনি মানে চলাফেরা করছেন। নেক্সট বলা আছে, কি বলছে দেখো, অ্যান্ড দ্য হাজবেন্ড অফ দ্য ইয়াং ওমান, এবং ওই যে ইয়াং বলতে যুবতী, যুবতী মহিলাটা যেটা আছে, তার স্বামী, মানে এমন ভাবে তার চলাফেরা মনে হয় যেন ওই বৃদ্ধ মহিলাটার ছেলে এটা, আর এবং ওই যে নতুন বউ হয়েছে তার স্বামী এটা। বোঝা গেল? একদম প্রত্যেকটা লাইন দেখতেই পাচ্ছ তোমরা, একদম সিম্পল সহজ সরল ভাষায় কিন্তু লেখা, আর যেটা পড়তে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। আমি ইন্টারেস্টিং না লাগলে আমি ইন্টারেস্টিং করে দেবো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, দেখতে থাকো। বলছে, অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং। বলছে, অ্যাজ, যেহেতু, দ্য ঘোস্ট, ভূতটি, অ্যান্ড দ্য ব্রাহ্মণ, তার মানে বলছে যেহেতু ভূতটি এবং ব্রাহ্মণটি ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, প্রত্যেক কাজেই কিন্তু একই রকম, মানে ভূত ব্রাহ্মণ যেটা আছে, মানে ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ, দুজনের কথাবার্তা, চালচলন, সমস্ত কিছু দেখে কিন্তু পার্থক্য করা মুশকিল, যে কোনটা আসল কোনটা নকল। মানে দুজনেই একদম অ্যাকুরেট, মানে আসলে অ্যাকুরেট বলতে কি বলতো, ওই যেটা ভূত, সে কিন্তু একদম হুবহু ওই আসল ব্রাহ্মণের মতো একদম তার ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা। ঠিক আছে, নেক্সট বলছে, লাইক টু পিস, পিস মানে কি বলতো, এটা মটর হয়, যেমন দেখো না মটর গাছ কেমন হয়, মটরের ফল এরকম টাইপের একটা ফল হয়, একদম পর 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 থাকে, তো সবগুলো কি একই রকম দেখতে না, মটর বিনস, এই যেমনটা। তো বলছে, দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। বলছে, দ্য পিপল, মানুষজন, ইন দ্য নেবারহুড,
অর্থাৎ তার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যে, আসলে আত্মীয় স্বজন নয়, এখানে হচ্ছে নেইবারহুড মানে প্রতিবেশী, মানে প্রতিবেশী যারা আছে, যে সকল মানুষেরা প্রতিবেশী, তাদের সকলেই ধরেই নিয়েছে যে এই ব্রাহ্মণ আসল ব্রাহ্মণ, এটা ভূত নয়। মানে তার আচার আচরণ, কথাবার্তা, তাদের সবার সাথে মেলামেশা এমন পরিমাণে হয়েছে যেখানে ধরেই নিয়েছে এটা হচ্ছে রিয়েল ব্রাহ্মণ। বোঝা গেল যে এই ঘোষ ব্রাহ্মণটা কি ব্রাহ্মণ, রিয়েল ব্রাহ্মণ হিসেবে ধরে নেওয়া হয়েছে। সবাই কিন্তু বলছে এটা কিন্তু ভূত, এটা যে ভূত এই সন্দেহটা কারোর মনে জাগেনি, সবাই বলছে এটা কি রিয়েল ব্রাহ্মণ। নেক্সট দেখো, আফটার সাম ইয়ার্স, আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্নড। কি দেখতে পাচ্ছি, আফটার সাম ইয়ার্স কিছু বছর পর, দ্য ব্রাহ্মণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেল। ব্রাহ্মণটি রিটার্ন মানে ফিরে এলো, ফ্রম হিজ ট্রাভেল তার ভ্রমণ থেকে, বা সে যেখানে গিয়েছিল সেখান থেকে ফিরে এলো। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন হিজ হোম ফ্রম হিজ ট্রাভেল, ফ্রম হিজ ট্রাভেল অর্থাৎ কিছু বছর পর ব্রাহ্মণটি ফিরে এলো কোথায়, তার যেখানে গিয়েছিল, অর্থাৎ দূর দেশে, সেই দূর দেশ থেকে ফেরত এলো। এসে কি বলছে, and what was his surprise when he found another like him in this house। এবং এসেই সে অবাক হয়ে গেছে, সে দেখছে, এসেই দেখছে যে তার মতো দেখতে হুবহু একজন আছে। মানে দেখো, তুমি ঘটনাটা ভাবো যে তুমি তখন 11-এ পড়ছো, এখন ভাবো যে তুমি স্কুলে এসে টিউশন করেছো, কিন্তু বাড়ি গিয়ে দেখছো তোমার মতো হুবহু একজন আছে, তো তোমার কি হবে, কেমন লাগবে? যে বাড়ি গিয়ে দেখছো যে তোমার মতো আরেকজন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার খুব মনে হবে যে আচ্ছা, আমার মতো তাহলে তো এখন তো ওকেই যদি বাবা মা ছেলে বলে মেনে নেয় বা মেয়ে বলে মেনে নেয়, তাহলে তো আমার কি হবে? এই যে মনের মধ্যে একটা ভয় ভয় লাগবে না তোমার? একদম। এখন ব্যাপারটা হচ্ছে অনেক বছর পর কিন্তু সে ফিরে এসেছে ট্রাভেল করে। এখন বলছে হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, মানে তার অবাক হওয়ার ব্যাপারটা হচ্ছে হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম, মানে তার মতো দেখতে আরেকজনকে দেখেছে ইন দ্য হাউস, ওই বাড়িতে। তো দেখেই তো অবাক। বলছে দা ঘোষ সে টু দ্য ব্রাহ্মণ, এবার হচ্ছে ভূত যে আছে সেই ভূতটা বলছে আসল ব্রাহ্মণকে, এখানে আমি আসল ব্রাহ্মণটা বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে দা ঘোষ সে টু দ্য ব্রাহ্মণ, হু আর ইউ, তুমি কে? প্রশ্ন কি বলছে, যে তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কি ব্যাপার তুমি আমার বাড়িতে এসেছো, কি দরকার, কি দরকার? মানে যে ভূত সে আসল ব্রাহ্মণটাকে বলছে যে কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসছো, তুমি তো আমার মতো হুবহু দেখতে। আসলে কি বলতো, উল্টো কথা বলছে। মানে ভূতটা এ হচ্ছে আসল ব্রাহ্মণের মতো, কিন্তু ভূত যে ব্রাহ্মণ সেজেছে সে আসল ব্রাহ্মণকে প্রশ্ন করছে যে হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে এসেছো, কি দরকার, কি দরকার আমাকে বলো। এখন বলছে হু আই অ্যাম, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? অবাক করা কাণ্ড। লেট মি আক্স, হু আর ইউ। এবং ওই ব্রাহ্মণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমারই বলা উচিত যে তুমি কে, আমারই বলা উচিত তুমি কে। এখন বলছে দিস ইজ মাই হাউস, ওই আসল ব্রাহ্মণটা বলছে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, আমার বউ। এই কথা কে বললো? আসল ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছে যে তুমি আমাকে প্রশ্ন করছো আমি কে, কিন্তু আমার তো উচিত ছিল তোমাকে জিজ্ঞেস করা। এই যে দেখতে পাচ্ছ মা, এই মা আমার, এই যে স্ত্রী আছে বা বউ আছে এটাও আমার, কিন্তু তুমি আসলে কে? এই কথা শুনে দ্য ঘোস্ট অর্থাৎ ভূতটি কি উত্তর দিল জানো? বলছে হোয়াই ওয়ারিং ইন দ্য স্ট্রেঞ্জ থিংস, মানে তুমি এমন আচরণ কেন করছো, তুমি এমন আচরণ কেন করছো, অদ্ভুত আচরণ কেন করছো? বলছে এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস। ভূতটা বলছে যে প্রত্যেকে জানে, তুমি পাশের জনকে জিজ্ঞেস করো, পাশের সবাইকে জিজ্ঞেস করো, সবাই জানে এই বাড়ি আমার, সবাই জানে কি এই বাড়ি আমার। কি কথা বললো এটা? ভূতটা বলছে। নেক্সট বলছে অ্যান্ড অ্যান্ড দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী। অ্যান্ড ইয়ান্ডার ইজ মাই মাদার, ইয়ান্ডার মানে বৃদ্ধ, মানে এই বৃদ্ধ মহিলাটি আমার মা। দেখো কি বলছে এখানে, বলছে ওয়াই ওয়ারিন ইজ এ স্ট্রেঞ্জ থিং, তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো? এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকেই জানি, কি জানি? বলছে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, এটা আমার বউ। অ্যান্ড ইয়ান্ডার ইজ মাই মাদার, এই যে দেখতে পাচ্ছ বৃদ্ধ মহিলা, এটা আমার মা। কে বলছে এই কথাগুলো? এই কথাগুলো বলছে ভূতটা। নেক্সট বলছে অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আমি এখানে অনেক বছর ধরে আছি। বলছে আই হ্যাভ লিভড দেয়ার ফর ইয়ার্স, আমি অনেক বছর ধরে এখানে আছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, প্রিটেন্ড মানে হচ্ছে মনে করা, প্রিটেন্ড মানে মনে করা, মানে আমি মনে করছি যে এখন আমি পড়বো না,
বা আমি এখন মনে করছি আমি এখন মোটামুটি এই ক্লাসটা পুরোটা কমপ্লিট করব। তো এই যে তুমি মনে করছো, এইটাকে আমি বলতে পারি প্রিটেন্ড করা। কি বলবো আমরা? প্রিটেন্ড করা, মনে করা। এখন এখানে বলা আছে অ্যান্ড ইউ প্রিটেন্ড, ভূতটা বলছে, এবং তুমি মনে করছো দিস ইজ ইয়োর হাউস, মানে বলছে যে এই যে স্ত্রী দেখতে পাচ্ছ, এই বউটা আমার, এই মা আছে, বৃদ্ধ মা, এটা আমার, এই বাড়ি আমার, ভূতটাই বলছে। এবং তুমি মনে করছো ওই যে আসল ব্রাহ্মণ তার দিকে আঙুল উঁচিয়ে বলছে, তুমি মনে করছো এটা তোমার বাড়ি। নেক্সট বলা হচ্ছে অ্যান্ড দ্যাট ওমান ইজ ইউর ওয়াইফ, এবং এই মহিলাটা তোমার স্ত্রী বা বউ। অ্যান্ড ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন ব্রাহ্মণ, এবং তোমার মাথা নিশ্চয়ই ঘুরে গেছে, তো মাথাটা ঘুরিয়ে দেখো এগুলো কি হচ্ছে, এগুলো তো আমার বাড়ি। এই কথাগুলো কে বলছে? ভূতটাতে বলছে। বুঝে গেল? ব্রাহ্মণ। সো সো সেইং দ্যাট ঘোস্ট ড্রাইভ আওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। ড্রপ মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, মানে বলছে এই কথা বলার পরে ভূতটা ছিল, সেই ভূতটা আসল ব্রাহ্মণকে ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। যাও তুমি এখান থেকে চলে যাও, এগুলো আমার, এই বাড়ি আমার, বউটা আমার, মা আমার, সবই আমার, তুমি এখানে কি করতেছো, তুমি চলে যাও। তখন কি হলো? দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণটাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। ওকে। নেক্সট বলা হচ্ছে দ্য ব্রাহ্মণ বিকেম মিউট অ্যান্ড ওয়ান্ডার উইথ ওয়ান্ডার। মিউট, মিউট মানে হচ্ছে ওই যে আমরা ফোন কলের সময় করি না, মিউট করে দিই। মিউট বলতে বোঝায় স্তব্ধ হয়ে যাওয়া, নীরবতা হয়ে যাওয়া, মানে এখানে স্তব্ধ। এবং উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার বিস্ময়ের সাথে, মানে সে ভাবছে আমি এত বছর পরে বাড়ি থেকে এলাম, মানে বিদেশ থেকে এলাম, এসে এই অবস্থা, মানে সে অবাক হয়ে গেল। এবং সে কি বলবে ভাবার জায়গা হয়ে গেছে, বুঝতে পারছে না। সে মিউট হয়ে গেছে, নীরব, নিস্তব্ধ হয়ে গেছে। নেক্সট বলেছে হি ডিড নট নো হোয়াট টু ডু। হি ডিড নট নো, সে জানেই না হোয়াট টু ডু, কি করতে হবে। এবং সে ভাবছে আমি এখন কি করা যায়, কি করব, কোথায় যাব, মানে এইরকম একটা পরিস্থিতি হলো, কি করা যায়। এইভাবে এখানে বলা হচ্ছে যে সে ব্রাহ্মণ কিছুই জানে না যে সে তার এখন কি করা উচিত। অ্যাট লাস্ট, অবশেষে, অবশেষে সে সিদ্ধান্ত নিল, হি bethoughted himself of going to be the king. সে মানে নিজে নিজে সিদ্ধান্ত নিল বা ভাবলো, নিজে নিজে ভেবে দেখলো যে আচ্ছা এই সমস্যা থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে কোথায়? রাজার কাছে। সেই সময় দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক আগেকার লেখা গল্প, যেখানে রাজা, প্রজা, মন্ত্রী, এই ব্যাপারগুলো কিন্তু তখন ছিল সমাজ ব্যবস্থাতে। তখন সে অবশেষে এই সিদ্ধান্ত নিল যে আমাকে যেভাবে হোক রাজার কাছে যেতে হবে এবং রাজার কাছে গিয়ে নালিশ করব। অ্যান্ড laying his case before him, এবং তার কাছে লেইং করব। লেই মানে হচ্ছে বলবো, তাই তো? L-A-Y, লেইং, L-A-Y, লেইং, অর্থাৎ তাকে গিয়ে বলবো, অর্থাৎ রাজার কাছে গিয়ে এই সমস্ত ঘটনাটা তুলে ধরবো, যাতে করে রাজা আমার জন্য একটা বিচার করে দিতে পারে। এই কথাটা সে মনে মনে ভাবলো। বোঝা গেছে? তাহলে গল্প কিন্তু খুবই সুন্দর হচ্ছে যে দুজন ভুতুড়ে ব্রাহ্মণ এবং অরিজিনাল ব্রাহ্মণ, অরিজিনাল, তো এই আসল ব্রাহ্মণের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখছি দ্য কিং স, এবং রাজার কাছে যখন যাবে কি হবে? রাজা বলছে কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, মানে ওই ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ এবং আসল যে ব্রাহ্মণ, এই দুটো ব্রাহ্মণকে রাজা দেখলো। দুজনে গিয়েছে, তখন পাশাপাশি দুজনে আছে, দুজনে, তো দুজনকে রাজা দেখছে, উম, মানে যেদিকে দেখছে দুটোই একই রকম, দুটো হুবহু একই রকম দেখতে। এখন কি বলছে? অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, মানে একজন তো হুবহু আরেকজনের মতো মনে হচ্ছে, মানে একজন আরেকজনের মতো একদম হুবহু, ছবিতে মনে হচ্ছে জেরক্স করা হয়েছে, 3D জেরক্স। তাহলে কি বলা হচ্ছে? অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, মানে একজন তো আরেকজনের মতো একদম হুবহু দেখতে। সো হি ওয়াজ ইন দ্য ফিক্স অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং হি ওয়াজ ইন দ্য ফিক্স মানে সে ভাবছে কি করা যায়। এবং ডিড নট নো, এবং রাজা তো জানেই না কি করা উচিত। হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এই ঝামেলা কিভাবে মেটানো যায়, এই ঝামেলা কিভাবে মেটানো যায় রাজা এটা বুঝতেই পারছে না, সে ফিক্সড হয়ে গেছে। কাকে বলবো, মানে এটা আসল হবে না ওটা আসল হবে, এটা আসল হবে না ওটা আসল হবে, মানে এই একটা ব্যাপার তাদের মধ্যে চলছে, রাজা বুঝতে পারেন। নেক্সট বলছে ডে আফটার ডে, দিনের পর দিন, দিনের পর দিন। কি বলছে? দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ ওয়েন্ট মানে গিয়েছিল, যাচ্ছিল, কার কাছে যাচ্ছিল? রাজার কাছে। মানে দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে ছুটে ছুটে যাচ্ছিল। কেন? অ্যান্ড besoughted him to give him back his home, house, his wife and his mother, এবং এই আশা করে যে তাকে দাবি নিয়ে যে যেভাবে হোক আপনি আমার বাড়ি, আমার বউ, আমার মা, এদের সকলকে আমার কাছে ফিরিয়ে দিন।
কেন কেন এই কথা নিয়ে বারবার যেতে হচ্ছিল কেন? এখানে প্রশ্ন আসে, বারবার কেন যেতে হচ্ছিল? কারণ রাজার কাছে গিয়েছে, তো রাজা তো বুঝতেই পারছে না যে আসলে ও কাকে আসল ব্রাহ্মণ বলে বলবে, মানে কোনটাকে আসল ব্রাহ্মণ সেটা সে বুঝতে পারেনি। ব্যাস। নেক্সট বলছে, and the king, not knowing what to say, every time put him off to the following day. মানে বলছে দ্য কিং, রাজা, রাজা কি করছে? নট নোয়িং, না জেনে, মানে বুঝতে পারছে না। হোয়াট টু সে, মানে কি বলবে এটা বুঝে উঠতেই পারছে না। রাজা তো রাজার কাছে যাচ্ছে ঠিক, কিন্তু রাজা যে সিদ্ধান্ত দেবে যে তুমি আসল, ও নকল, বা ও নকল তুমি আসল, বা তুমি ভূত, এই জিনিসটা কিভাবে কনক্লুশনে আসবে সেটা কিন্তু বুঝতে পারছে না। নেক্সট বলা হচ্ছে কি, অ্যান্ড নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, প্রত্যেক সময় শুধুমাত্র বলছে পুট হিম অফ টু দ্য ফলোইং ডে, মানে পরের দিন এসো, আজকে তো কিছু করা গেল না, তুমি পরের দিন এসো, পরের দিন এসো, এইভাবে বারবার প্রতিনিয়ত তাকে বলা হচ্ছে। অ্যান্ড এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমোরো, এবং প্রত্যেকদিন সেম, পরের দিন যাচ্ছে ব্রাহ্মণ, গিয়ে দেখছে রাজা কোনো সিদ্ধান্ত নেয়নি, সে বলছে কালকে এসো, পরের দিন এসো, পরের দিন এসো। এইভাবে কিন্তু ঘটনাটা অনেক দিন চলতে থাকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো, এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস। প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, মানে ওই বড় অট্টালিকাপূর্ণ বাড়ি, রাজার রাজার যে বাড়ি সেটাকে প্যালেস বলে। এখন বলা হচ্ছে এভরি ডে, প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে চলে যায়, কোথা থেকে? ফ্রম প্যালেস, প্যালেস থেকে বা দুর্গ থেকে চলে যায়। মানে প্রত্যেক দিন যখন ব্রাহ্মণ ওই প্রাসাদ থেকে চলে যায়, কিভাবে যায়? উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড। উইপিং, কাঁদতে কাঁদতে, প্রত্যেকদিন দেখো, প্রত্যেকদিন আসছে, সে দেখতে পাচ্ছে তার বাড়ি, তার স্ত্রী সন্তান, স্ত্রী, তার বউ, বা স্ত্রী বলো বা বউ বলো, বা অথবা তার মা, সব হাইজ্যাক হয়ে গেছে। কি হয়ে গেছে? হাইজ্যাক হয়ে গেছে, কেউ দখল করে নিয়েছে। তো তার তো কি কিছু করার নেই, এবং রাজার কাছে বিচার চাইতে আসছে, রাজা ঠিক মতো বিচার দিতে পারছে না। তখন সে প্রত্যেকদিন উইপিং করছে, যাওয়ার সময় প্রত্যেকদিন কান্নাকাটি করছে, এবং স্ট্রাইকিং মানে আঘাত করছে, অর ফোরহেড, ফোরহেড মানে হচ্ছে কপাল, মানে কপাল চাপড়াচ্ছে এভাবে, যে হাই কি হলো আমার, এভাবে। কি দিয়ে? দ্য পাম অফ হিজ হ্যান্ড, এই যে দেখতে পাচ্ছে তালু, এই তালু দিয়ে মাথার মাথার উপর এভাবে আঘাত করছে, যে কি হলো আমার। বোঝা গেছে? এটা করতে করতে যাচ্ছে। নেক্সট, অ্যান্ড সেইং, এবং বলতে বলতে যাচ্ছে, হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস দিস ইজ, উইকেড উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, মানে কি নিষ্ঠুর দুনিয়া। মানে সে কপাল চাপড়াচ্ছে, কাঁদছে, আর বলছে কি নিষ্ঠুর দুনিয়া, কি নিষ্ঠুর দুনিয়া। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমি বিতাড়িত, ড্রিভেন মানে বিতাড়িত। আই অ্যাম ড্রিভেন, আমি বিতাড়িত হয়েছি, ফ্রম মাই ওন হাউস, আমি নিজের বাড়ি থেকে। ওন হাউস মানে হচ্ছে নিজের বাড়ি থেকে, আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি। মানে সে কপাল চাপড়াচ্ছে আর বলছে কি, যে আমি, হাই দুর্ভোগ, কি নিষ্ঠুর পৃথিবী, আমি আমার নিজের বাড়ি থেকেই বিতাড়িত হয়েছি। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পসেশন অফ মাই হাউস, এবং অ্যানাদার ফেলো, অন্য কোনো একজন লোক বা অন্য লোক, হ্যাজ টেকেন পজেশন, দখল নিয়েছে। পজেশন মানে হচ্ছে কি, দখল নেওয়া। যেমন ধরো আমার কাছে পেন আছে, তুমি এসে বলো না এই পেনটা আমার, তাহলে তুমি কি করলে? পজেস করলে দিস পেন, দিস পেন ওয়াজ পজেসড বাই ইউ, এই পেনটা তুমি দখল করে নিয়েছো। তো এখনই বলছে যে অন্য একজন এসে আমার দখল করে নিয়েছে, কি দখল করেছে? মাই হাউস, আমার বাড়ি। ব্রাহ্মণটা বলছে আমার বাড়ি দখল করে নিয়েছে। মাই ওয়াইফ, আমার বউ। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এ কি ধরনের রাজা বলো তো দেখি। মানে ও কপাল চাপড়াচ্ছে আর বলছে দুঃখে, বিষণ্ণতায়, সে বলছে, তার কপাল চাপড়াতে চাপড়াতে বলছে যে এই দুনিয়া খুব নিষ্ঠুর, আমি আমার নিজের বাড়ি থেকে বেরিয়ে গেছি, বা আমাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার অ্যানাদার ফেলো মানে অন্য একজন এসে আমার বাড়িতে দখল নিয়েছে, আমার বাড়ির, আমার স্ত্রীর, আমার মায়ের দখল নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, কি ধরনের রাজা বলতো। হি ডাজ নট ডু জাস্টিস, সে আমাদের জন্য কোনো বিচার করতে পারছে না, আমার জন্য একটা সঠিক বিচার এনে দিতে পারছে না। এই বলে সে প্রত্যেক দিন কিন্তু কপাল চাপড়াতে চাপড়াতে প্যালেস বা রাজার প্রাসাদ থেকে বেরিয়ে যেত। এই পর্যন্ত আমরা মোটামুটি জানলাম। পরবর্তীতে আমরা বাকিগুলোকে জানবো, যে কিভাবে এইটার সলিউশন কিভাবে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা দ্বিতীয় পার্টে জানবো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর তুমি দেখো, আর জাস্ট গল্পটা একটু আমাকে বলো, যে এই গল্পটা যেটা পড়লাম, এটা কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ না কঠিন? একদম সহজ, কিন্তু ঠিক বলেছো, একদম সহজ। কেননা এই গল্পে কিছু তো নেই, জাস্ট সিম্পলি তুমি একদম লাইন বাই লাইন একবার যদি পড়ে নাও, গল্পের মূল বিষয়বস্তু, দ্য এসেন্স, দ্য মূল মেইন স্টোরি যেটাকে বলে, প্রধান যে গল্প, সেই গল্পটা কিন্তু তুমি বুঝে যাবে।
ঠিক আছে? তো এইভাবে আমরা পরপর খুবই সুন্দরভাবে মজারুভাবে গল্পগুলো পড়বো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিপারেশন গুলো ভালো করে নিতে থাকো। আর এই চ্যানেলে আরো অনেক চ্যাপ্টার ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখতে থাকো। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।